কামনা পঞ্চম পর্ব। স্যার, ডক্টর আপনার সাথে কথা বলতে চান। আইসিইউয়ের সামনে দাঁড়িয়ে আছে সিদ্ধার্থ। সময় পেরিয়েছে প্রায় 1 ঘন্টা, কিন্তু সিদ্ধার্থকে সরানো যায়নি ওখান থেকে। ওর মনে শুধু দুটো প্রশ্ন: আনিয়া কেমন আছে এই মুহূর্তে, আর কে আনিয়ার ক্ষতি করতে চেয়েছিল? যদি ক্ষতি করতে চায়, তবে সে কে? আকাশের কথায় হুঁশ ফিরল সিদ্ধার্থের। সামনে তাকাতেই দেখতে পেল ডক্টরকে। আনিয়া আনিয়া কেমন আছে ডক্টর? ও ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হলে আমি মরে যাব ডক্টর। সিদ্ধার্থে 2 চোখ দিয়ে অঝরে জল পড়ছে। মিস্টার ব্যানার্জি, প্লিজ শান্ত হন। পেশেন্ট কোনো কারণে খুব উত্তেজিত হয়ে পড়েছিল। হয়তো এমন কাউকে দেখেছিল বা এমন কিছু শুনেছে যার ফলে উত্তেজিত হয়ে পড়েছিল। এখন সব কিছু ঠিক আছে। বাট ডক্টর, আনিয়ার হুঁশ কখন ফিরবে? ডক্টর কিছুক্ষণ চেয়ে রইলেন সিদ্ধার্থের দিকে। তারপর ওনার হাত সিদ্ধার্থের কাঁধের উপর রেখে বলে উঠলেন, হোপ ফর দ্য বেস্ট মিস্টার ব্যানার্জি। কিছু জিনিস না হয় উপরওয়ালার হাতেই ছেড়ে দিই আমরা। ডক্টর চলে গেলেও সিদ্ধার্থের কানে শুধু একটা কথাই ভাসছে, কিছু জিনিস না হয় উপরওয়ালার হাতেই ছেড়ে দিই আমরা। উপরওয়ালা মানে ভগবান, মানে গড। বড্ড অসহায় মনে হলো সিদ্ধার্থের নিজেকে। মনে পড়ে গেল বহু বছর আগে এমনই একটা রাতের কথা। ও তো প্রার্থনা করেছিল, ওর মায়ের সুস্থতা কামনা করেছিল। বদলে কি পেয়েছিল? পেয়েছিল নিরাশা। হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল সেদিন। ভগবানকে হাজারবার ডেকেও ফেরাতে পারেনি ওর মাকে। বাড়ি এসেছিল ওর মায়ের সাদা কাপড়ে আচ্ছাদিত মৃতদেহ। ভগবানের ওপর সেদিন থেকেই বিশ্বাস নেই ওর। সিদ্ধার্থের কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিয়েছে। আবারও ও হাত জোড় করে গিয়ে দাঁড়াবে ওই পাথরের মূর্তির কাছে। বদলে কি পাবে? আবার নিরাশা, প্রবল ভয় জেগে ধরল সিদ্ধার্থের মনে। এবারও কি ও হারিয়ে ফেলবে আনিয়াকে ওর মায়ের মতোই? সকাল হতে আর বেশি সময় বাকি নেই। কিংসুক বিছানার এক পাশে বসে আছে। ওর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে তমালিকা। কি নিষ্পাপ শিশুর মতো লাগছে তমালিকার মুখ। হালকা চেরা আলোয় দৃশ্যমান তমালিকার মুখ। এই মুখের মধ্যে কোনো রূপ জটিলতা নেই, নেই কোনো রূপ নিরাশা। কি নির্মল মুখ। কিংসুক ওর হাতটা আলতো করে রাখল তমালিকার মাথার ওপর। একটু নেড়েচড়ে উঠল তমালিকা। আরও শক্ত করে নিজের বুকের কাছে জড়িয়ে ধরল কিংসুকের হাত। মৃদু হাসি ফুটে উঠল কিংসুকের মুখে। কি কষ্টে যে কাল তমালিকাকে থানায় যেতে দেয়নি সেটা শুধু ওই জানে। কে বলবে মেয়েটা এত জেদি? জেদি নয়তো কি। কিংসুক তো ওকে অফিস জয়েনের প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছিল তমালিকাকে। কিন্তু মেয়েটা হঠাৎই বিয়ে করে ফেলল। প্রথমে যেমন অবাক হয়েছিল তেমনই কষ্ট পেয়েছিল ও। পরে সব কিছু মেনে নেয়। দূরত্ব বজায় রাখতে শুরু করে তমালিকার সাথে। তবে সেই রাতটা কিভাবে ভুলবে কিংসুক? না ফেরাতে পারেনি ও সেদিন ওর ভালোবাসার তমালিকাকে। আঁকড়ে নিয়েছিল নিজের বুকের মধ্যে। চোখ বন্ধ করে নিল কিংসুক। ওর চোখের সামনে ভেসে উঠল আজ থেকে ঠিক 2 মাস আগের এক রাতের চিত্র। এয়ারপোর্ট থেকে গাড়ি করে ফিরছিল সেদিন কিংসুক। গৌহাটিতে কোম্পানির একটা নতুন ব্রাঞ্চ ওপেনিংয়ের প্রস্তুতি নিচ্ছে, তার জন্যই যাওয়া। রাত প্রায় 8টা বাজতে যায়। গাড়িটা যে কখন শহরের কোলাহল ছেড়ে নির্জনে এসেছে খেয়ালও করেনি কিংসুক। তবে হঠাৎ করেই ব্রেক কষে থেমে গেল ওর গাড়িটা। বিশু, কি হয়েছে? স্যার, কেউ পড়ে আছে রাস্তার ধারে, দেখে মনে হচ্ছে মহিলা। কথাটা বলেই বিশু কিংসুকের দিকে তাকালো। প্রায় বছর 5 হলো কিংসুকের গাড়ির ড্রাইভার ও। বিশুকে উত্তর না দিয়েই তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল কিংসুক। পেছন পেছন বিশুও নামল। সত্যি বলতে বিশুর ভয় করছে। এই রাতে শুনশান জায়গায় একটা মহিলা এভাবে পড়ে থাকাটা স্বাভাবিক বিষয় নয়। এটা কোনো ফাঁদও হতে পারে। এর মধ্যে কিংসুক এগিয়ে গেছে। স্যার, স্যার যাবেন না স্যার।
কিংসুক তোয়াক্কা করল না বিশেষ, ঝুঁকে পড়ল মহিলাটার দিকে। উপুর হয়ে পড়ে আছে মহিলাটি। অজান্তেই ওর হাত কাঁপছে, অস্থির হয়ে উঠছে মন, না চাইতেও ভয় করছে। আস্তে আস্তে কিংসুক ওর হাতটা রাখলো মহিলাটির কাঁধে, ঘোরানোর চেষ্টা করতে লাগলো। ঘোরাতেই দেখতে পেল মুখটা। ভয়ে টেনশনে চিৎকার করে উঠল কিংসুক, তমালিকা! ও ভাবতে পারেনি এই অবস্থার মধ্যে দেখতে হবে তমালিকাকে। পাগলের মতো করতে শুরু করলো, তমালিকা, তাকাও, তাকাও একবার আমার দিকে, দেখো। ততক্ষণে বিশু এসে দাঁড়িয়েছে কিংসুকের পেছনে। রাস্তায় পড়ে থাকা মহিলাটিকে সেও চিনতে পেরেছে। এত বছর কিংসুকের সাথে থাকার সুবাদে অফিসের প্রায় প্রত্যেককেই ও চেনে। বিশু, জল নিয়ে আয়, কুইক। বিশু জল নিয়ে আসতেই অল্প অল্প তমালিকার মুখে ছেটাতে শুরু করলো কিংসুক। তমালিকা, তাকাও, দেখো না, আমি কিংসুক, তমা। হঠাৎ করেই নড়ে উঠল তমালিকার চোখ। ক্ষীণ শব্দ শুনতে পেল তমালিকা, তমালিকা, তমালিকা। ধীরে ধীরে তাকাতেই দেখতে পেল তমালিকা কিংসুককে, কিন্তু ভালো করে কথা বলার মতো অবস্থায় নেই তমালিকা। ওর শরীর সাথ দিলেও মন সাথ দিচ্ছে না। হঠাৎ করেই তমালিকা চিৎকার করে কেঁদে জড়িয়ে ধরল কিংসুককে। তমালিকাকে তাকাতে দেখেই শরীরে প্রাণ ফিরে পেয়েছিল কিংসুক, কিন্তু তমালিকার এমন আচরণে হতবাক কিংসুক। সমানে কেঁদে চলেছে তমালিকা। কিংসুক কিছু বুঝতে না পারছে না, তবে এটা বুঝতে পারছে এমন কিছু মারাত্মক ঘটেছে যার জন্য তমালিকা এমন আচরণ করছে। বিশু, গাড়ির দরজাটা খোল। প্রায় মিনিট 20 হয়েছে তমালিকা কিংসুকের বাড়ির ড্রয়িং রুমে বসে সমানে কেঁদে চলেছে। কিংসুক ওকে বারবার বলছিল বাড়ি পৌঁছে দিয়ে আসবে, কিন্তু ও যেতে চায় না। এমনকি কিংসুকের সাথেও আসতে চায়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে প্রায় জোর করেই তমালিকাকে ওর বাড়িতে নিয়ে এসেছে কিংসুক। ওর ঠিক সামনে বসে কিংসুক। একটা সময়ের পর কিংসুক আর না বলতে পারল না। কি হয়েছে? প্লিজ আমাকে বলো তমালিকা। এভাবে ঠিক কতটা কাঁদবে তুমি, বলবে? এরকম কাঁদলে তো তোমার শরীর খারাপ হবে। তমালিকা, প্লিজ বলো কি হয়েছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলতে শুরু করেছে তমালিকা। এতদিন ও শুধু একটা ভ্রমের মধ্যে ছিল, আর যেন চোখের সামনে সমস্ত সত্যগুলো চলে এসেছে। মনে একটাই উপলব্ধি হচ্ছে, ও জোর করে কোনো কিছু ধরে রাখতে পারল না। ধরে রাখতে পারল না ও সিদ্ধার্থকে। এতটাই হয়তো পথ ছিল ওর আর সিদ্ধার্থের। প্লিজ তমালিকা, বলো কি হয়েছে, চুপ করে থেকো না। আর পাচ্ছে না তমালিকা। সিদ্ধার্থের কথাগুলো ওর কানে বিষের মতো ঢুকছে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে চিৎকার করে উঠল তমালিকা, সিদ্ধার্থ, সিদ্ধার্থ। সিদ্ধার্থ যে তমালিকার হাজবেন্ড সেটা ভালো করেই জানে কিংসুক। এর আগে 2-1 বার দেখাও হয়েছে। কি হয়েছে তমালিকা, সিদ্ধার্থের কিছু হয়েছে? সিদ্ধার্থ আমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে না। কিংসুকের মুখের মধ্যে ফুটে উঠেছে বিস্ময়। কি বলছো তমালিকা? কিংসুকের এই প্রশ্নে আরও ফুপিয়ে উঠল তমালিকা। সিদ্ধার্থ আমাকে চায় না, ও তো আনিয়াকে ভালোবাসে কিংসুক, আনিয়াকে। আমি তাহলে কোথায় যাব কিংসুক, কোথায়? সব কিছুই তো কিংসুকের জানা। সেদিন ফিরিয়ে দিতে পারেনি ও তমালিকাকে। সারাটা রাত ওর বাড়িতেই ছিল তমালিকা, কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে গেস্ট রুমে গিয়ে আর দেখতে পায়নি ও তমালিকাকে। শুধু একটা নোট রেখে গেছিল ওর জন্য। তাতে ওর জন্য একটা কথাই লেখা ছিল, আমি ফিরে যাচ্ছি। থম মেরে বসে পড়েছিল কিংসুক। ফোনও করেছিল তমালিকাকে। বার 2 ফুল রিং হয়ে যাওয়ার পর ও প্রান্ত থেকে মৃদুস্বর ভেসে এসেছিল। উত্তেজিত কণ্ঠ কিংসুকের, তুমি ঠিক আছো তমালিকা? চলে গেলে কেন তমালিকা? আমি তোমাকে ছাড়া বাঁচব না। ছেড়ে যেও না, ফিরে এসো। আমরাও তো সুন্দরভাবে বাঁচতে পারি। আমার কিচ্ছু চাই না তোমার ছাড়া।
তমালিকা মন দিয়ে শুনেছিল সেদিন কিংসুকের প্রতিটা শব্দ, প্রতিটা আবেগ। ভেসে যায়নি। কষ্ট পেলে মানুষ ভেসে থাকতে পারে না, নিমজ্জিত হয় সেই কষ্টে। আমাকে ভালোবাসো? এই প্রথম বোধহয় হকচকিয়ে গিয়েছিল কিংসুক। আজও ভাবলে অবাক লাগে, ভালোবাসা মানুষকে কোথায় না দাঁড় করায়। ভালোবাসি, এই শব্দটা উচ্চারণের সময় গভীর আবেগ কাজ করেছিল মধ্যে। তাহলে আমার সাথ দাও। সেদিন না করেনি কিংসুক। একটা সময় পর তমালিকা নিজে এসেছিল ওর কাছে। প্রায় প্রতিটা সময় একে অপরের সাথে থাকতে থাকতে সম্পর্কের দিক পরিবর্তন হয়েছিল। তমালিকা ওর সাথে জড়িয়ে ফেলেছিল নিজেকে, নিজের অজান্তেই। ঘটনার দিন 15 পর অফিস পার্টিতে একের পর এক ড্রিঙ্ক করে নিজেকে যখন ধরে রাখতে পারছিল না তমালিকা, কিংসুক বাড়ি নিয়ে আসে নিজের। কিংসুককে সেদিন যেতে দেয়নি তমালিকা। তমালিকার জ্বলন্ত তপ্ত ঠোঁট যখন ছুঁয়েছিল কিংসুককে, বাধা দেয়নি ও। নিজেকে সঁপে দিয়েছিল তমালিকার কাছে। একে একে খসে পড়েছিল ওদের শরীরের শেষ আচ্ছাদনটুকু। নগ্ন শরীরে কিংসুককে মিশিয়ে নিয়েছিল তমালিকা নিজের সাথে। তমালিকার তপ্ত ঠোঁট কিংসুককে জাগিয়ে তুলেছিল। সারা ঘর ভরে উঠেছিল অবর্ণীয় আদুরে চিৎকারে। পরদিন সকালে যদিও কিংসুকের সাথে নিজেকে ওই অবস্থায় দেখে হাজার দোষারোপ করেছিল তমালিকা কিংসুককে আর নিজেকে। তারপর গোটা 48 ঘন্টা কথা বন্ধ দুজনের মধ্যে। কিন্তু পারেনি তমালিকা নিজেকে কিংসুকের থেকে দূরে রাখতে। ছুটে এসেছিল ওর কাছে। তমালিকার বক্তব্য অনুসারে ও শুধু সিদ্ধার্থকেই ভালোবাসে, কিন্তু সব কিছুর পরেও কিংসুক ফেরায়নি ওকে। কি দুর্বল একটা চরিত্র, না? পুরুষ চরিত্র কি এতটা দুর্বল মানায়? চরিত্র দুর্বল নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। কিংসুক তো এমন নয় বনের পাখিকে খাঁচায় বন্দি করে রাখবে। কিংসুক জানে তমালিকার মনে শরীরে এখন শুধুই ও। তাই তো তমালিকাকে বাধা দেয়নি। প্রতিটা কথা শুনত কিংসুক। এত কিছুর পরও সিদ্ধার্থের নামে টু শব্দটুকুও করেনি কোনোদিন কিংসুক। হয়তো কয়েনের একটা পিঠ দেখেছে সর্বদা ও। আজ যখন নিজের চোখে আনিয়ার প্রতি সিদ্ধার্থের ভালোবাসা দেখেছে, এ কি তমালিকার জন্য নিজেও করেনি। এক মুহূর্ত দেরি করেনি ও আনিয়ার ক্ষতি করতে। ও বা তমালিকা কেউই তো খুনি নয়, তাহলে কেন? ও কি পারত না তমালিকাকে শুধু নিজের কাছে বেঁধে রাখতে? ও কি পারত না তমালিকাকে এই ভুলগুলো করা থেকে রুখতে? তমালিকার ঘুমন্ত মুখের দিকে চাইল কিংসুক। না, তমালিকা ডিজার্ভ সেকেন্ড চান্স ইন হার লাইফ। ও নিজেও তমালিকাকে চায়। সিদ্ধার্থ তো ভালো আছে আনিয়াকে নিয়ে। এখন একটাই প্রার্থনা, আনিয়া যেন ঠিক হয়ে যায়। আজই খোঁজ নিতে হবে আনিয়ার। তারপর দেখা করতে হবে সিদ্ধার্থের সাথে। যেভাবেই হোক তমালিকাকে বাঁচাতে হবে। ও শুধু তমালিকাকে চায়, ওর সাথে থাকতে চায়। মনে হচ্ছে আজ বহু যুগ পর আনিয়াকে দেখছে সিদ্ধার্থ। যখন খবর পেয়েছে আনিয়া আউট অফ ডেঞ্জার, তখন যেন শান্তি এসেছে। এখন প্রায় সকাল 10টা বাজতে যায়। এতক্ষণ পর দেখতে পাবে ও মেয়েটাকে। সিদ্ধার্থের গায়ে একটা নীল ফেডেড জিন্স প্যান্ট আর গায়ে ধূসর বর্ণের শার্ট। মুখে এই 2-3 দিনের ক্লান্তির ছাপ আর নেই। তার বদলে প্রশান্তিতে ভরে আছে মুখটা। আকাশ আজ সকালে আনিয়া স্টেবল অবস্থা শুনে সিদ্ধার্থকে প্রায় জোর করেই বাড়ি পাঠিয়েছে। নয়তো সিদ্ধার্থ সেদিনের পর থেকে বাড়ি যায়নি। এখন সিদ্ধার্থকে দেখে ওর ভালো লাগছে। এই মুহূর্তে সিদ্ধার্থ শুধু আনিয়াকে দেখতে চায় মন ভরে। এরপরে কি কি করবে না করবে সব কিছু ও ভেবে রেখেছে। গাড়িতে যাওয়ার সময় তাই তমালিকাকে কল করেছিল ও। আনিয়াকে এখনও স্পেশাল অবজারভেশনে রাখা হয়েছে। হয়তো এখনও মেয়েটার ডিসচার্জ হতে দিন 15 লেগে যাবে। যে কোনো মুহূর্তে ওর জ্ঞান ফিরতে পারে। এর মধ্যে সিদ্ধার্থ সব ব্যবস্থা করে নেবে। শুধু আনিয়ার হুঁশ ফেরার অপেক্ষা। সিদ্ধার্থ দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো। ওর চোখ আনিয়ার দিকে আটকে আছে।
কতদিন পর মেয়েটাকে দু চোখ ভরে দেখছে সিদ্ধার্থ। আনিয়ার দুই চোখ বন্ধ, শরীরটা যেন বিছানার সাথে মিশে গেছে। ওর এই অবস্থা দেখে বুকটা দুমড়ে মুচড়ে উঠল সিদ্ধার্থের। এখনো জ্ঞান ফেরেনি, তবে ভেতর থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বের হলো সিদ্ধার্থের। এক পা দু পা করে এগিয়ে গেল ও আনিয়ার কাছে। সিদ্ধার্থের পেছনে দরজার কাছে দাঁড়িয়ে আছে আকাশ। প্রিয় বন্ধুর এই অবস্থা ওকেও কষ্ট দিচ্ছে। আনিয়া, নিঃশব্দে কেঁদে চলেছে সিদ্ধার্থ। এই কদিন যেভাবে আকাশ ওদের এসবি স্যারকে দেখেছে, এমনভাবে কখনো দেখেনি। গম্ভীর চুপচাপ মানুষটা যে এমন ভগ্নদশায় দেখবে কল্পনাও করেনি ও। প্লিজ আনিয়া, কথা বলো। আনিয়ার একটা হাত সিদ্ধার্থ দুই হাতের মাঝে বন্দি। সিদ্ধার্থ হঠাৎ অনুভব করলো আনিয়ার হাতটা কেঁপে উঠল। মুখ তুলে তাকালো সিদ্ধার্থ। মুখের মধ্যে খুশির ঝলক দেখা দিল। আনিয়ার চোখের পাতা কেঁপে কেঁপে উঠছে মৃদু। আকাশ, কুইক, ডাক্তারকে ডাকো। আকাশ অপেক্ষা না করেই দৌড়ে গেল। একটা সূক্ষ্ম আওয়াজ কানে এসে ঠেকছে আনিয়ার। বড়ই পরিচিত এই ডাক, এই কণ্ঠস্বর, কিন্তু ওর চোখের সামনে অন্ধকার। বহু চেষ্টার পর চোখ খুলল আনিয়া। তাকাতেই দেখতে পেল সিদ্ধার্থকে। একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের দৃষ্টি গভীর, যেন কতকালের পিপাসু দুজোড়া চোখ। লঘু স্বরে বলে উঠল সিদ্ধার্থ। হঠাৎই সিদ্ধার্থ ওর হাত ধরে কেঁদে উঠল। বুকের ভেতরটা ছারকার হয়ে গেল আনিয়ার। তবুও মুখ থেকে একটা কথাও বের করল না। পরিবর্তন হলো আনিয়ার মুখের। হঠাৎই শান্ত মৃদু স্বরে বলে উঠল আনিয়া, প্লিজ স্যার, লিভ মি অ্যালোন। আপনি চলে যান। কান্না থামিয়ে আনিয়ার দিকে মুখ তুলে চাইল সিদ্ধার্থ। কি বললে তুমি আনিয়া? এতটা বিস্মৃত আগে কখনো হয়নি ও। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? ওয়েট করো, আকাশ ডক্টর ডেকে আনতে গেছে। উত্তর দিল না আনিয়া, চিৎকার করে উঠল, প্লিজ, আপনাকে এক কথা কতবার বলবো, চলে যান আপনি, আমি চিনি না আপনাকে। কথাটা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েছে আনিয়া। এর মধ্যে আকাশ ডক্টরকে নিয়ে চলে এসেছে। ডক্টর এগিয়ে এলেন আনিয়ার কাছে আর সিদ্ধার্থের দিকে তাকিয়ে বললেন, প্লিজ মিস্টার ব্যানার্জি, পেশেন্ট এই মুহূর্তে চাই না আপনাকে। আপনি প্লিজ বেরিয়ে যান, হিতে বিপরীত হতে পারে। আনিয়া ছটফট করছে বিছানায়। সিদ্ধার্থ আহত চোখে একবার আনিয়ার দিকে চেয়ে বাইরে বেরিয়ে এলো। শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই সিদ্ধার্থের। আনিয়ার এমন আচরণ ওর বোধগম্য হচ্ছে না। মুখ ঢেকে বসে পড়ল সিদ্ধার্থ। এখন শুধু ও একটু কাঁদতে চায়, কাঁদতে। হসপিটালের অপারেটিং রুমে বসে আছে সিদ্ধার্থ। স্ক্রিনে কাল রাতের ফুটেজগুলো চলছে। একটা জায়গায় এসে থামতে বলল সিদ্ধার্থ। ওর মনে আছে প্রায় কটা নাগাদ ঘটনাটা ঘটেছিল। তার মানে তার একটু আগে থেকে যে আনিয়ার কেবিনে ঢুকেছিল সে এসেছিল, তবে ঠিক সেই সময়ের ফুটেজটাই নেই। সিদ্ধার্থ মনে আরও প্রবল হলো সন্দেহ। অজয়, কোনোভাবেই কি সম্ভব নয় জানা কে এসেছিল রাতে আনিয়ার কাছে? সিদ্ধার্থ বলে উঠল। অজয় বসু সিদ্ধার্থের বন্ধু। দুজনের কথোপকথন আপাতত ফোনে চলছে। ওপাশ থেকে উত্তর এলো, সম্ভব সিদ্ধার্থ। অজয় বলল, সম্ভব, কিন্তু কিভাবে? সিদ্ধার্থ প্রশ্ন করল। একমাত্র যার সাথে ঘটনা ঘটেছে তার থেকেই জানা সম্ভব, অজয় বলল। এবার সামান্য উত্তেজিত হয়ে উঠল সিদ্ধার্থ। প্লিজ বলবি, কি বলতে চাইছিস তুই? আচ্ছা, তুই আমাকে সবটা বললেছিস। আমি একটা কথাই বলতে চাই, আনিয়ার কাছে কেউ গেছিল, তাই আনিয়া যার পর অসুস্থ হয়ে যায়। কারণ তুই বলেছিস আনিয়ার কোনো ক্ষতি সে করেনি। তার মানে আনিয়ার হুঁশ ছিল তখন, আর তাকে দেখে বা তার কথা শুনে অসুস্থ হয় আনিয়া। এর মানেটা কি বুঝতে পারছিস তুই সিদ্ধার্থ?
অজয় বলল। মানে আনিয়ার কাছে যে এসেছিল আনিয়া তাকে চেনে? সিদ্ধার্থ বলে উঠল। অজয় বলে উঠল, এক্স্যাক্টলি, বাট আমি ঠিকও হতে পারি আবার ভুলও। ও মাই গড, আমি এটা কেন ভাবিনি। আনিয়া, আনিয়া সব জানে? সিদ্ধার্থ বলে উঠল। অজয় বলল, মেবি। এবার তুই দেখ বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবি, বাট বি কেয়ারফুল। ফোনটা কেটে বাইরে বেরিয়ে এলো সিদ্ধার্থ। রাস্তার বাইরে বেরিয়ে সিগারেট ধরালো। এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে মন চাইছে। সব কিছু দোষ তো ওর নিজের। আনিয়া, তমালিকা সবার জীবন শেষ হয়েছে শুধুমাত্র ওর জন্য। আনিয়া, কেন 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 এমন করছো তুমি? প্লিজ একবার আমার সাথে কথা বলো আনিয়া। সিগারেটটা হাত থেকে ফেলে পায়ে পিষে গেটের ভেতর ঢোকার আগেই বেজে উঠল ফোনটা। সিদ্ধার্থ ফোনটা রিসিভ করেই বলল, হ্যালো, কে? অপর প্রান্ত থেকে ভেসে এলো গাওয়ালার আওয়াজ। চলন্ত পা থেমে গেল সিদ্ধার্থের। এমন কেন করছিস আনিয়া? স্যার তোকে সত্যিই ভালোবাসে, বুঝতে পারছিস না তুই? রাতের ঘটনার পর প্রায় 18 ঘন্টা সময় অতিক্রম হয়ে গেছে। তবে এই কটা ঘন্টা না আনিয়া সিদ্ধার্থের সাথে কথা বলেছে, না সিদ্ধার্থকে নিজের কাছে আসতে দিয়েছে। সিদ্ধার্থ ঠাঁই দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত আকাশ থাকতে না পেরে বলেই ফেলল কথাটা। উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছে আনিয়া। প্লিজ আনিয়া, প্লিজ, কেন কষ্ট পাচ্ছিস এভাবে? তোর জন্য স্যারও কষ্ট পাচ্ছে। একবার কথা বলে নে, মিটিয়ে নে ভুল বোঝাবুঝিগুলো নিজেদের মধ্যে। হঠাৎই আর মনে বলে উঠল আনিয়া, হয়তো এটাই আমার শাস্তি, এটাই ছিল কপালে। পরের ঘর ভেঙে নিজের ঘর বানাতে গেলে এইভাবেই হয়তো শেষ হতে হয়। চলে যেতে বল আকাশ স্যারকে। বল আন্টি অপেক্ষা করছে। আন্টি সত্যিই ভালোবাসে ওনাকে। ফিরে যেতে বল ওনাকে। চলে যাব যদি তুমি সত্যিটা বলো আনিয়া। ভ্যাবাচাকা খেয়ে আনিয়া চেয়ে আছে সিদ্ধার্থের দিকে। মানা করার পরও যে সিদ্ধার্থ এমন হঠাৎ করে চলে আসবে ভাবতে পারেনি আনিয়া। আকাশ, একটু বাইরে যাও, আমার আনিয়ার সাথে কথা আছে, সিদ্ধার্থ বলে উঠল। আকাশ যেতে উদ্যত হলেও আনিয়া ডেকে উঠল, যাবি না তুই কোথাও, বরং এনাকে বল এখান থেকে চলে যেতে। আমি বাইরে যেতে বলেছি আকাশ, আই হোপ তুমি বুঝতে পারছো। আকাশ দেরি করল না, নিঃশব্দে বেরিয়ে গেল। যদিও যাওয়ার সময় আনিয়াকে ইশারা করে গেল কিছু একটা। আকাশ বেরিয়ে যেতেই আনিয়ার দিকে চাইল সিদ্ধার্থ। আনিয়া। সিদ্ধার্থের গলার স্বর শুনেই মাথা নামিয়ে নিল আনিয়া। আমি কিছু জানি না, আপনাকে কিছু বলতে চাই না আমি। প্লিজ আকাশকে পাঠিয়ে দিন আমার কাছে। বাহ, তুমি কি করে জানলে আনিয়া যে প্রশ্ন তোমাকে আমি করতে চলেছি সেটা সম্পর্কে তুমি কিছু জানো না? মানে প্রশ্নটা কি সেটা তুমি জানো, তাই তো? আনিয়া ভেবে পেল না কি উত্তর দেবে এর। ও তো এড়িয়ে যেতে চাইছে সিদ্ধার্থকে, কিন্তু বারবার এইভাবে সামনে চলে আসছে সিদ্ধার্থ। আর উত্তর না। আনিয়া কিছু বলবে না সিদ্ধার্থকে। আনিয়া, রাতে তোমার কাছে কে এসেছিল? আর সে কি বলেছিল তোমাকে যে তুমি অসুস্থ হয়ে পড়লে? কথা ঘোরাবে না আনিয়া। প্রায় 40 মিনিট ধরে বারবার একই প্রশ্ন করে চলেছে সিদ্ধার্থ, কিন্তু আনিয়া একটাও উত্তর দিচ্ছে না। আনিয়ার দিকে এক দৃষ্টিতে কয়েক সেকেন্ড চেয়ে রইল সিদ্ধার্থ। আনিয়া চুপ করে থাকা সিদ্ধার্থকে আরও শিওর করে দিচ্ছে আনিয়া শুধু কাল রাতের বিষয় নয়, এছাড়া অনেক কিছু লুকোতে চাইছে ওর থেকে। তাহলে তুমি ঠিক করেছো তুমি কিছুই বলবে না, তাই তো? আনিয়া হ্যাঁ অথবা না কোনো উত্তরই করল না। আনিয়ার দিকে এক ঝলক তাকিয়েই এগিয়ে এলো সিদ্ধার্থ আনিয়ার কাছে। উল্টো দিকে মুখ ঘুরিয়ে থাকলেও আনিয়া বেশ বুঝতে পারছে সিদ্ধার্থ ওর কাছে দাঁড়িয়ে আছে আর ওর দিকেই চেয়ে আছে। আনিয়ার শরীর ঝিমঝিম বৃষ্টির শব্দ হচ্ছে, বুক দুরু দুরু কাঁপছে, না চাইতেও ওর চোখ দিয়ে অবাধে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ ওর গালের ওপর পরিচিত হাতের ছোঁয়ায় চমকে উঠল আনিয়া। একটা পুরুষালী হাত ওর চোখে জল মুছিয়ে দিচ্ছে।
শ্বাস বন্ধ হয়ে এলো আনিয়ার। ঘন শ্বাস এসে আঘাত করছে আনিয়ার কানে গলায়। এক লহমায় কেঁপে উঠল আনিয়া। সিদ্ধার্থ অনুভব করতে পারছে এই কম্পন, কিন্তু নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ, আই বেগ ইউ, ফিরে যান আপনি। আন্টি অপেক্ষা করছে। আমাদের মধ্যে যা ছিল ভুলে যান। আমি আমি আপনাকে আর। থামলে কেন আনিয়া, বলো না। আনিয়া তো ভালোবাসে মানুষটাকে, এই মিথ্যে ও বলতে পারবে না। তবুও ও চায় চলে যাক সিদ্ধার্থ ওর জীবন থেকে। এটা কি সত্যি ওর মনের কথা? ভেবেও এর উত্তর নেই আনিয়ার কাছে। আপনি চলে যান, আমাকে বাঁচতে দিন, প্লিজ স্যার। উত্তর দিল না সিদ্ধার্থ। আনিয়া শুনতে পাচ্ছে সিদ্ধার্থের শ্বাসের শব্দ। নিমেষে একটা কণ্ঠে স্তব্ধ হয়ে গেল আনিয়া। সিদ্ধার্থ শান্ত দৃঢ় কণ্ঠ এসে ওলটপালট করে দিল আনিয়াকে। তুমি চাও আমি চলে যাই, তাই তো? কান্না চিপে বলল আনিয়া। হ্যাঁ, আপনি আন্টির কাছে ফিরে যান। হঠাৎই আনিয়ার থেকে সরে এলো সিদ্ধার্থ। শান্ত গভীর গলায় উত্তর দিল, বেশ, তাই হবে। আমি চলে যাব, কিন্তু একটা শর্তে। এবার আনিয়া অবাক হওয়ার পালা। শর্ত? কি শর্ত? শর্ত একটাই আনিয়া, তোমাকে বলতে হবে কাল রাতে কে এসেছিল তোমার কাছে, আর সে কি এমন বলেছে তোমাকে। সিদ্ধার্থ বলল। আমি কিছু বলবো না, আনিয়া উত্তর দিল। সিদ্ধার্থ প্রশ্ন বলল, বলবে না? না, আনিয়া বলল। এত জেদ তোমার? ঠিক আছে, যাক, অন্তত এটা তো জানতে পারলাম তুমি সব জানো, শুধু আমাকে লুকিয়ে যাচ্ছ। সিদ্ধার্থ বলল। এবার সামান্য ভয় খেল আনিয়া, মুখ ফ্যাকাশে পড়ে গেল। আমি কিচ্ছু জানি না। বারবার এক কথা। ওকে ফাইন, আমি তোমাকে আর জিজ্ঞেস করব না। শুধু একটা বিষয়, তোমাকে 5 দিন সময় দিলাম। এর মধ্যে তোমাকে বলতে হবে রাতে কে এসেছিল, যে তুমি এত ভয় পেলে। শুনতে চাই না কিছু, উত্তর চাই শুধু। সিদ্ধার্থ বলেই চলে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। আনিয়া বলে উঠল, আর যদি উত্তর না দিই? ঠোঁট বেঁকিয়ে হাসল সিদ্ধার্থ। এতদিন হয়তো তুমি আমাকে চিনেছ, তাই নয় কি? সিদ্ধার্থ চলে গেল। আনিয়া চুপ করে বসে আছে। সিদ্ধার্থকে আনিয়া যতটা চেনে, সিদ্ধার্থ যদি ঠিক করে কিছু করবে তো করবেই, কেউ আটকাতে পারবে না ওকে। কিন্তু এবারে থামাতে হবে সিদ্ধার্থকে, নয়তো। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলল আনিয়া, যার মধ্যে লুকোনো আছে দুঃখ, কষ্ট আর পাপবোধ। সিদ্ধার্থ বলল, কি বলতে চান আপনি মিস্টার? সিদ্ধার্থ বসে আছে একটা বাড়ির সোফার ওপর। বিশাল বড় একটা হলঘর। সিদ্ধার্থ চারপাশ দেখে নিল একবার, তারপর আবারও চোখটা নিবদ্ধ করল সামনে বসা ব্যক্তিটির দিকে। ব্যক্তিটিকে সিদ্ধার্থ চেনে। ব্যক্তিটি তমালিকার অফিসের বস। তমালিকার অফিস পার্টিতেই দেখা হয়েছিল একবার। তমালিকার কথাটা মনে পড়তেই সিদ্ধার্থের নিজের মধ্যে প্রবল আত্মগ্লানি তৈরি হলো। এই নয় যে তমালিকাকে কল করেনি ও এই সময়ের মধ্যে, কিন্তু তমালিকা ফোন ধরে একটাই কথা বলেছে, ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে। ও একবার কথা বলতে চায় তমালিকার সাথে, নিজের করা অন্যায়ের ক্ষমা। কিংশুক বলল, কিংশুক, কিংশুক বলে ডাকতে পারেন আপনি আমাকে সিদ্ধার্থ। সিদ্ধার্থ বলল, কিন্তু আপনি তো। কিংশুক বলল, তমালিকার অফিসের বস। সিদ্ধার্থ বলল, হ্যাঁ, কিন্তু এভাবে আপনার বাড়িতে তমালিকা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? সিদ্ধার্থের মধ্যে একটা আলাদাই ভয় কাজ করছে। তমালিকা ঠিক আছে তো? রিল্যাক্স রিল্যাক্স সিদ্ধার্থ, রিল্যাক্স। তমালিকা ঠিক আছে, ওর কোনো কিছু হয়নি, আর কিছু হতেও দেব না আমি। সিদ্ধার্থের ধরে প্রাণ এলো, তবে কিংশুকের শেষ কথাটা বড়ই অদ্ভুত লাগলো সিদ্ধার্থের। আপনি আমাকে কি বলতে চান?
কিংসুক কিছুক্ষণ তাকালো সিদ্ধার্থের দিকে। ও বুঝতে চাইছে সিদ্ধার্থের মনে কি চলছে। সিদ্ধার্থ, আই নো ইয়োর অ্যান্ড আনিয়াস রিলেশনশিপ। চমকে উঠল সিদ্ধার্থ। কিংসুক কিভাবে জানলো? এটা তো শুধু ওর আর আনিয়া আর তমালিকার মধ্যে সীমাবদ্ধ। তাহলে কি তমালিকা? ঠিকই ধরেছেন, তমালিকার থেকেই জানি, তাও প্রায় 2 মাস ধরে। বলতে গেলে যেদিন থেকে তমালিকা জানে সেদিন থেকেই, কিংসুক বলল। সিদ্ধার্থ বলল, আপনি? কিংসুক বলে উঠল, আমি তমালিকাকে ভালোবাসি সিদ্ধার্থ। আর মাথা নিচু করে বসে আছে সিদ্ধার্থ। মাথা তুলল একটা সময় পর। চোখে গভীর অপরাধ বোধ। তমালিকা কোথায়? সিদ্ধার্থ প্রশ্ন করল। এখানেই আছে, কিংসুকের উত্তর। আমি কথা বলতে চাই ওর সাথে। প্লিজ, সিদ্ধার্থ বলে উঠল। কিংসুকের দিকে গভীর আকুতি নিয়ে তাকিয়ে রইল সিদ্ধার্থ। কিংসুকের থেকে উত্তর এলো না। তার বদলে শোনা গেল অন্য একটা গলার আওয়াজ। সিদ্ধার্থ? নজর ঘোরালো সিদ্ধার্থ। অদূরে দাঁড়িয়ে আছে তমালিকা। ওর পরনে ঘরোয়া পোশাক দেখে একটু অবাক হলো সিদ্ধার্থ। তবে আরও অবাক হলো তমালিকাকে মাথা ঝুঁকিয়ে দাঁড়াতে দেখে। ও তো কোনোদিনও তমালিকাকে এমন দেখেনি। ধরফড়িয়ে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেল সিদ্ধার্থ তমালিকার দিকে। তুমি তুমি ঠিক আছো তো তমালিকা? মাথা নিচু করে থাকলেও সিদ্ধার্থের কথায় মুখের মধ্যে অল্প হাসি ফুটে উঠল তমালিকার। সিদ্ধার্থ থেমে থাকেনি। এই মুহূর্তে যে কিংসুক ওর কাছে দাঁড়িয়ে আছে তার কথা চিন্তা করল না সিদ্ধার্থ। ক্রমাগত বলে চলেছে, আমাকে ক্ষমা করো তমালিকা। জানি এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমি তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। না পারিনি আনিয়াকে না ভালোবেসে থাকতে। আমি তোমার অপরাধী তমালিকা। একবার ক্ষমা করো আমাকে। একবার ক্ষমা করো। এই অপরাধ বোধ নিয়ে আমি কি করে থাকব? তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বলতে বলতে বসে পড়ল সিদ্ধার্থ। চোখ দিয়ে জল গড়াচ্ছে ওর। সময় নিল তমালিকা। কিংসুক এগিয়ে এলো সিদ্ধার্থের দিকে। তুলে দাঁড় করালো সিদ্ধার্থকে। সিদ্ধার্থের মাথা নিচু থাকলেও তমালিকা এবার চোখ রাখল ওর দিকে। যদি বলি আনিয়াকে ছেড়ে দাও? না। সিদ্ধার্থের অন্তরাত্মা যেন জানান দিল তমালিকার কথার উত্তরে। আনিয়াকে ছেড়ে কোনো কিছু ভাবা সম্ভব নয় এই মুহূর্তে ওর কাছে। ও তমালিকার দোষী, তার জন্য সব কিছু করতে প্রস্তুত। তবে আনিয়াকে ছাড়া এই জীবনে অন্য কিছু ভাবতে পারবে না সিদ্ধার্থ। সিদ্ধার্থ অপরাধী চোখে চাইল তমালিকার দিকে। এক মুহূর্তের জন্য স্থান কাল পাত্র ভুলে বসে পড়ল তমালিকার সামনে হাত জোড় করে। আমাকে ক্ষমা করে দাও তমালিকা। আমি জানি আমি তোমার অপরাধী। তুমি দরকার হলে আমাকে মেরে ফেলো, কিন্তু আনিয়াকে আমি ভালোবাসি। না, আমার বিন্দু মাত্র বলতে দ্বিধা নেই এ কথা তোমার কাছে বলতে। এক ফোঁটা জলে টপ করে এসে পড়ল সিদ্ধার্থের হাতের ওপর। তৎক্ষণাৎ তাকালো সিদ্ধার্থ। তমালিকা হাসছে, না না, কাঁদছে। হাসি কান্নার এক মিলন লক্ষ্য করল সিদ্ধার্থ। হাসির চেষ্টা করেও নিজের চোখের জলটাকে আটকাতে পারছে না তমালিকা। সিদ্ধার্থ উঠে দাঁড়ালো। ও জানে না এই মুহূর্তে কি বলা উচিত। তমালিকার কাছে এগোতে গিয়েও থমকে দাঁড়ালো। কিংসুক এসে উপস্থিত হয়েছে তমালিকার কাছে। তমালিকার 2 গালে হাত দিয়ে বলে উঠল, তমালিকা, তাকাও আমার দিকে, তাকাও। তমালিকা চাইতে পারল না, ঝাঁপিয়ে পড়ল কিংসুকের বুকে। তমালিকার চোখে জল ভেসে যাচ্ছে কিংসুকের পরনের শার্ট। আমি অপরাধী কিংসুক, আমি অপরাধী। আমি বদলা চেয়েছিলাম, আমার সাথে হওয়া অন্যায়ের বদলা। কি করে এত নিচে নামতে পারলাম আমি? সিদ্ধার্থ কিছুই বুঝতে পারছে না কি ঘটছে, কি বলছে তমালিকা। তার বিন্দুমাত্র কথা উদ্ধার করতে পারছে না ও। কিংসুক তমালিকাকে বুকে আগলে তাকালো সিদ্ধার্থের দিকে। সিদ্ধার্থ, ক্যান উই টক? মাথা নেড়ে হ্যাঁ বলল সিদ্ধার্থ। প্রায় মিনিট 5 সময় কেটেছে। কিংসুক, তমালিকা আর সিদ্ধার্থ দুজনে দিকে তাকালো।
তমালিকা চোখে জল ওর কাছে বিশেষ সমান। সিদ্ধার্থ প্রথমে বলি, তোমার কাছে শুধু তমালিকা নয়, আমিও ক্ষমা প্রার্থী। কিন্তু আজ এমন কিছু বলতে চলেছি যা না বললে তমালিকা মনে গিল জন্মাতো। তমালিকা নিজেকে দোষী ভাবত। কিংশুক বলল, মানে কি এমন যে? সিদ্ধার্থ প্রশ্ন করল। আগে আমার কথা পুরো শোনো সিদ্ধার্থ, তারপর না হয় যা তোমার মনে হয় করো। কিংশুক থমকালো, তারপর নিজের হাতের মুঠোয় তমালিকার হাতটা নিয়ে আবারও বলতে শুরু করলো, সিদ্ধার্থ, তোমার আর আনিয়ার সম্পর্কের কথা আমি আর তমালিকা গত 2 মাস আগে থেকেই জানি। অবশ্যই তমালিকার মাধ্যমেই আমি জানি। তমালিকা জানতো তুমি কখনোই ওকে ভালোবাসতে পারোনি। একটা হঠকারী সিদ্ধান্ত তোমাদের আজ এখানে এনে দাঁড় করিয়েছে। তোমাদের একসাথে দেখার পর তমালিকা মরতে যাচ্ছিল, কিন্তু আমি বাঁচিয়ে নিই ওকে। সিদ্ধার্থ চমকে উঠল, ওর মুখ বিবর্ণ হয়ে গেছে। কিংশুক সেদিকে নজর না দিয়ে আবারও বলতে লাগলো, আমি তমালিকাকে অনেক আগে থেকেই ভালোবাসি, বলতে পারিনি কখনো। তমালিকা তোমাকে ভালোবাসতো বলছি কারণ তমালিকার কাছে তুমি এখন শুধু অতীত। ও আমাকে ভালোবাসে এবং আমিও ওকে। কথাগুলো তমালিকার মুখ থেকে পরে শুনে নিও, তবে এখন যতটা সাধারণভাবে বলছি তখন কিন্তু তমালিকা অতটা স্বাভাবিক ছিল না। রাগ, কষ্ট, দুর্দশা, দৈন্যদশা ওর। তখনই একটা ডিসিশন নিয়ে ফেলি আমরা। কি ডিসিশন? সিদ্ধার্থ কাঁপছে, গলাও কেঁপে যাচ্ছে ওর। আনিয়াকে মেলে ফেলার ডিসিশন। কিংশুক বলে উঠল, কি? সিদ্ধার্থ পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে কিংশুকের ওপর, নিজের সর্বশক্তি দিয়ে চেপে ধরে কিংশুকের গলা। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ! কি করে? কেন? আনিয়াকে কেন? শেষ করে দেব তোকে, শুয়োরের বাচ্চা! সিদ্ধার্থ প্লিজ ছাড়ো। কিংশুকতে ছেড়ে দাও, সব দোষ আমার, আমি করেছি সব। কিংশুক কিছু জানে না। সিদ্ধার্থের গায়ের জোরের সাথে পেরে উঠছে না তমালিকা। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিংশুক ছাড়ানোর চেষ্টা করছে না। ওর ঠোঁটে হালকা হাসি লেগে আছে। এতেই এমন করছো সিদ্ধার্থ? তাহলে সেদিন যে তমালিকাকে খুন করেছিলে তুমি, সেই সময় তোমার বিবেক বুদ্ধি কোথায় গেছিল? কিংশুক বলে উঠল। স্থির হয়ে গেল সিদ্ধার্থ। কিংশুকের গলা থেকে হাতের চাপ কমালেও ছেড়ে দিল না ওকে। আমি খুন করেছি তমালিকাকে? সিদ্ধার্থ প্রশ্ন করল। কিংশুক এবার খুব জোরে হেসে উঠল। খুন কি শুধু দেহে প্রাণ কেড়ে নিলেই হয় সিদ্ধার্থ? যতই তুমি ভালো না বাসো তমালিকাকে, তমালিকা তোমার স্ত্রী ছিল। কিভাবে পারলে তুমি ওর অতীতকে হত্যা করতে? কি করে পারলে ওর বিশ্বাসকে খুন করতে? কিংশুক, কেন বাঁচালে আমাকে সেদিন তুমি? আর আজও? ভুল তো আমি করেছি, তুমি কেন সব দোষ নিজের মাথায় নিলে কিংশুক? সিদ্ধার্থ চলে গেছে প্রায় মিনিট 10 আগে। যাওয়ার সময় দুজনেই ডিভোর্স পেপারে সই করেছে। প্রায় আধ ঘন্টা টানা কথাবার্তায় সব কিছু জলের মতো পরিষ্কার ওদের কাছে। তমালিকা আদুরে বিড়ালের মতো কিংশুকের বুকের মাঝে ঢুকে আছে। এতদিন পর মনের মধ্যে শান্তি এসেছে তমালিকার। কিংশুক তমালিকার কপালে ঠোঁট ছোঁয়ালো। ভালোবাসি তাই, আমি জানতাম তুমি দোষী নয়। এই কথা সিদ্ধার্থ মানতে বাধ্য। তবে আমি সত্যি থ্যাঙ্কফুল ভগবানের কাছে যে সেদিন তোমার হায়ার করা গাড়িটা, যেটা আনিয়াকে মারতে গেছিল, সেটা টায়ার পাংচার হওয়ায় পৌঁছাতে পারেনি। কিন্তু ডেস্টিনেশনে যা লেখা আছে তাই হয়। আনিয়ার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল। তবে এটা না হলে তুমি বা আমি কেউ নিজের ভুলটা বুঝতে পারতাম না। সিদ্ধার্থের দোষগুলো সামনে আসতো না। কিংশুক বলল। তমালিকা আরও সেটিয়ে গেল কিংশুকের কোলে। ও জানে ও কাউকে মেরে ফেলার মতো ঘৃণ্য অপরাধে জড়িয়ে পড়েছিল। রাগ মানুষকে কতটাই না অপরাধী করায়। কিন্তু ও দেখতে পারেনি আনিয়াকে রক্তাক্ত অবস্থায়। আনিয়াকে সত্যি তমালিকা ভালোবাসে।
ও নিজেই তো আনিয়াকে অ্যাক্সিডেন্টের দিন সকালে সিদ্ধার্থ থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, ওকে ভিন্ন কথা বলে উস্কেছিল। মেয়েটা মেনে নিয়েছে। মেয়েটাকে কে না ভালোবেসে থাকে। তাই তো সেদিন রাতে লুকিয়ে আনিয়ার রুমে গেছিল। মেয়েটার হয়তো হুঁশ ছিল, নিজের সব স্বীকারোক্তি করেছিল সেদিন, তবে বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। তবে কিংসুক বুদ্ধি করে ভিডিও হসপিটাল থেকে ডিলিট করেছিল। তারপর তো সিদ্ধার্থকে ডাকা। আজ সব কিছু সিদ্ধার্থের কাছে জলের মতো স্বচ্ছ। জানো কিংসুক, আমি হয়তো কথাটা বলতে পারিনি সিদ্ধার্থ আর আনিয়াকে, তবে শত অপরাধ সত্ত্বেও আমি ওদের কাছে থ্যাঙ্কফুল। ওদের জন্য তোমাকে পেয়েছি। তবে একটা কথা অস্বীকার করতে পারবো না যে আমার প্রথম ভালোবাসা তুমি নয়। সিদ্ধার্থ আমার প্রথম ভালোবাসা, কিন্তু আমার শেষ এবং একমাত্র ভালোবাসা তুমি। গুরুত্বপূর্ণ এটা নয় জীবন তুমি কার থেকে শুরু করলে, গুরুত্বপূর্ণ এটাই যে শেষ পর্যন্ত কে তোমার সাথে থাকলো। আর সেটা তুমি কিংসুক, আমাকে আমার মতো ভালোবেসেছো। আজ খুব শান্তি পাচ্ছি জানো, সিদ্ধার্থের কাছে সবটা বলে, আর এটা দেখেও যে সিদ্ধার্থ কতটা অনুশোচনায় দগ্ধ হয়েছে দেখ। তবে সব কিছুর ওপর শুধু তুমি কিংসুক, তমালিকা বলল। অপরাধ দুই দিকেই সমান তমালিকা। আমি, তুমি, সিদ্ধার্থ সবাই সমানভাবে দোষী, আর অনেক অংশে আনিয়াও। আগে পরে নয়, অপরাধ অপরাধী হয়। আমরা সবাই অন্যায় করেছি। অ্যাটেম্প টু মার্ডার আর মার্ডার দুটোতেই শাস্তি হয়। কম বেশি হিসেব কে রাখে জানো? ঠিক কখন হতো? যখন সিদ্ধার্থ তোমাকে সত্যিটা বলতে পারত, কিন্তু এর এই একটা ভুলের জন্য অনেক কিছু বদলে যেতে চেয়েছিল। কিংসুক বলল, আর তুমি ছিলে বলে সব কিছু ঠিক হলো। থ্যাংক ইউ বিয়ারিং উইথ মি কিংসুক। আই আই তমালিকা বলে উঠল। আই লাভ ইউ তমালিকা। কিংসুক কখনো জোর করে কিছু চায়নি। এই শব্দটা না হয় তোলা থাক, কিংসুক বলল। অল্প হাসলো তমালিকা। তমালিকা জানে এই তিনটে শব্দ কখন কোথায় কিংসুকের জন্য বলবে ও। আমি একবার আনিয়ার সাথে দেখা করতে চাই কিংসুক, তমালিকা বলল। তাই হবে, তবে আজ নয়। আজ দিনটা এই সব কিছু থেকে মুক্তি চাই আমি। আজ দিনটা না হয় তোমার আর আমার হোক, কিংসুক বলল। তুই যে করেই হোক এখান থেকে আমার ডিসচার্জের ব্যবস্থা কর আকাশ। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি কিছুতেই ওদের মাঝে, আমার কিছুই করার নেই আনিয়া। কেন? কেন পারবি না? টাকা তো আমার অ্যাকাউন্টে আছে। তবে কেন? কারণ তুই সুস্থ নয় আনিয়া, আর ডিসচার্জ পেপার তখনই দেবে যখন এসবি বলবেন। আনিয়াকে আকাশ কিছুতেই বোঝাতে পারছে না। আনিয়া মাথায় ব্যান্ডেজ, বাঁ হাত প্লাস্টার করা, গায়ে হাতে চোটের চিহ্ন। আনিয়ার গোয়ারের মতো ব্যবহার ওকে পাগল করে দিচ্ছে। এখন বুঝতে পারছে সিদ্ধার্থ স্যার এর ওপর রেগে যেতেন কেন। এই মেয়েকে সামলানো আমার কম্য নয়। আকাশ অন্যদিকে ঘুরে বিড়বিড় করে উঠল। তুই শুনতে পাচ্ছিস? আমি কিন্তু এক্ষুনি উঠে পড়ব বেড ছেড়ে, যদি কথা না শুনিস। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না আনিয়া? দিন দিন তোমার অবাধ্যতা বেড়ে চলেছে। আনিয়া সিদ্ধার্থের গলা শুনে থমকে গেল। বুকের ভেতর চিনচিনে ব্যথা। কি অসাধারণ লাগছে সিদ্ধার্থকে। কলেজের ফর্মাল ড্রেসের সাথে রিমেলসের চশমা, পরিপাটি করে আঁচড়ানো চুল। সেই প্রথম দিন কলেজে সিদ্ধার্থকে দেখে ওর অপরিণত মনে যে ঝড় উঠেছিল, সেই কথাই মনে পড়ল। মনে হচ্ছে সিদ্ধার্থের বুকে ঝাঁপিয়ে পড়ুক, কিন্তু না, ও কিছুতেই সিদ্ধার্থ আর তমালিকার মাঝে আসবে না। আপনি কেন এসেছেন এখানে? আমার আসার কারণ ভালো করেই জানো তুমি। আনিয়া জানে সিদ্ধার্থের দেওয়া সময়সীমা সমাপ্ত হয়েছে। সিদ্ধার্থ কেমন আনিয়া জানে, কোনো দিব্যি পর্যন্ত মানবে না, এতই জেদি। তাই হয়তো ও ভেবেছিল পালিয়ে যাবে সিদ্ধার্থে আসার আগে। এতক্ষণ সেটাই বোঝাচ্ছিল আকাশকে,
কিন্তু আকাশও কিছু বুঝতে চাইছে না। আনিয়া আবার আকাশের দিকে চাইলো। আকাশ মাথা নেড়ে না করে দিল। সিদ্ধার্থ বেশ মনোযোগ সঙ্গে দেখলো ঘটনাটা। তারপরে আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, তুমি একটু রিসেপশনে গিয়ে বিলটা পেমেন্ট করো তো। আমি আমি দেখছি এখানের ব্যাপারটা। এই অবাধ্যতা কি করে সামলাতে হয় আমিও জানি। আনিয়া কিছু বলতে যাবে তার আগে আকাশ চলে গেল। আকাশ বেরিয়ে যেতে সিদ্ধার্থ এগিয়ে এলো আনিয়ার দিকে। আনিয়া বেডের উপর শুয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। কিছুতেই দেখবে না ও সিদ্ধার্থকে। আমার দিকে তাকাও আনিয়া। কোনো উত্তর করল না আনিয়া। ওর বুকটা ভয়ে টিপটিপ করছে। সিদ্ধার্থের গায়ের পারফিউমের তীব্র ঘ্রাণ ওর নাকে এসে ঝাপটা মারছে। মনে মনে প্রমোদ গুলল আনিয়া। চোখে এক রাশ জল জমা হয়েছে। কেন 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 চলে যাচ্ছ না তুমি? আমি পারবো না নিজেকে সামলাতে। কথাটা মনে মনে বললেও সিদ্ধার্থ মেয়েটার মুখের ভঙ্গিমায় সব কিছু বুঝতে পারছে। সিদ্ধার্থ দুই হাত দিয়ে আনিয়ার গাল দুটো ধরল। আনিয়ার মুখটা ঘোরালো ওর দিকে। আমার দিকে তাকাও আনিয়া। কেন বুঝতে চাইছো না কিছু? আমি শুধু তোমাকে ভালোবাসি। কেন তুমি এমন করছো? সেই আদুরে নরম গলার আওয়াজ, ব্যথাতুর গলা কেঁপে কেঁপে উঠছে। আনিয়া মোহিত হয়ে যায় এই কণ্ঠের প্রেমে। নিজেকে সামলে রাখতে পারল না আর, ফুপিয়ে উঠল সজোরে। সিদ্ধার্থ কয়েক সেকেন্ড বিহল হয়ে চেয়ে রইল। তারপরই ওর পুরু ঠোঁট দুটো আলতো করে ছোঁয়ালো আনিয়ার নরম ঠোঁটে। প্লিজ ছাড়ো কিংসুক, আর নয়, অনেক আদর করেছ। সারা রাত বড্ড জ্বালিয়ে। উম 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 ইয়ে তমালিকার মুখের কথা শেষ হওয়ার আগেই কিংসুক ওর পুরু ঠোঁটে চেপে ধরল তমালিকার ঠোঁট। প্রথমে একটু ছটফট করলেও কিছুক্ষণের মধ্যে হাস স্বীকার করে নিল তমালিকা। ওর হাতগুলো খেলা করতে লাগলো কিংসুকের পিঠে। এক অদ্ভুত শিরশিরানি অনুভূতি হচ্ছে দুজনের। এর আগেও তমালিকা কিংসুকের সাথে মিলিত হয়েছে। সেখানে কিংসুকের দিক থেকে সমর্পণ থাকলেও তমালিকা ছিল শুধু জেদ। তমালিকা চোখ বন্ধ করে নিল। ও শুধু ওদের এই মুহূর্তকে উপভোগ করতে চায় কিংসুকের এই অকথ্য ভালোবাসা। সারা রাতেও ওদের আদর ফুরোয়নি। কিংসুক আদরে আদরে ভরিয়ে দিয়েছে তমালিকার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। আর এই তীব্র সুখের মাঝে অন্যান্য সমস্ত অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে ধীরে ধীরে। কিংসুক জিভ পেঁচিয়ে ধরল তমালিকার নরম উত্তপ্ত জিভ। কষ্ট হচ্ছে শোনা? কিংসুক কামাতুর কণ্ঠে বলে উঠল। কি? কোথায়? আমাকে থামতে বলনি কেন? কিংসুক উত্তেজিত হয়ে পড়ল। ও তমালিকার শরীরের ওপর থেকে উঠতে গেলেই তমালিকা দুহাত দিয়ে টেনে নিল কিংসুককে। ফিসফিসিয়ে বলে উঠল, কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট আমাকে সুখ দিচ্ছে। প্লিজ কিংসুক, যেও না আমাকে ছেড়ে। কিংসুক অবাক চোখে দেখে তার নিজের নারীটিকে। অতুলনীয় তার রূপ। কিংসুক তমালিকাকে টেনে নেয় নিজের কাছে। এই আদর এক আশ্চর্য অনুভূতি। অসংখ্য বৈচিত্র্যহীনতার মাঝেও বৈচিত্র্যময়। তীব্র মিলনের শেষে তমালিকা মিশে আছে কিংসুকের উষ্ণ বক্ষে। ভালোবাসি কিংসুক, ভালোবাসি। ভালোবাসি তমালিকা, ভালোবাসি। এই নারী শুধু তার, এক পুরুষ তার একান্ত নারীটিকে ছাড়া আর কিছুই বা চাই। কিংসুক আবারও ওর ঠোঁট রাখে তমালিকার নরম ঠোঁটে। কিন্তু এই আদরে কোনো কামনা নেই, আছে শুধু ভালোবাসা, যত্ন আর সম্মান। আনিয়া এখনো নিজের জেদ নিয়েই বসে থাকবে? আনিয়াকে বারবার বুঝিয়ে ব্যর্থ সিদ্ধার্থ। মেয়েটা ভাঙবে, তবুও মচকাবে না। এতক্ষণ ধরে পাখি পড়ার মতো মেয়েটাকে বুঝিয়ে পাচ্ছে না। তমালিকা আর আনিয়া দুটো মানুষ ওর জীবনে ভিন্ন। ভুল হয়েছে এখানে। যদি তমালিকাকে সব কিছু বলে দেওয়া হতো, প্রথমবারের ভুলে মাফ করা যায়, কিন্তু বারবার একই ভুল করলে তা অন্যায় হয়। তবে এতেও একটা বেনিফিট অফ ডাউট দেওয়া যায় ওকে। তবে এটাই তো সিদ্ধার্থ চায় না।
ও জানে ভুল ভুলই হয়। সিদ্ধার্থ বেশ গম্ভীরভাবে চাইল। ওর মন উদ্বিগ্ন হয়ে আছে। আনিয়া, এবার যদি কথা না শোনো তবে কিন্তু। সিদ্ধার্থ ঝুঁকে এলো আনিয়ার ওপর। প্লিজ এমন করো না, আমার কষ্ট হচ্ছে আনিয়া। তুমি এত পাষাণ হলে কবে থেকে? সিদ্ধার্থ গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আনিয়ার বুকটা ছারখার হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ও ঘুরল সিদ্ধার্থের দিকে। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলে যাচ্ছে। ও চাইতে পারছে না সিদ্ধার্থের গভীর চোখের দিকে। কিছু একটা বলার জন্য ওর ঠোঁটজোড়া সামান্য ফাঁক হলো, কিন্তু হট করে খুলে গেল দরজাটা। চমকে উঠল আনিয়া আর সিদ্ধার্থ দুজনেই। ছিটকে সরে এলো সিদ্ধার্থ। সরি সরি, ভুল টাইমে এসে গেছি। আনিয়া এই গলাটা আগে শোনেনি। একেই তো হঠাৎ করে ওর কেবিনে ঢুকে পড়েছে, তার ওপর কৌতূহলবশত সামান্য মাথা ঘোরাতে একজন সুপুরুষ ভদ্রলোককে দেখতে পেল। সিদ্ধার্থ বলল, না না, কোনো ভুল টাইম নয়। বলছো তবে? ভদ্রলোক প্রচণ্ডই ফিটফাট। দেখে তো মনে হচ্ছে সিদ্ধার্থের বয়সী। মুখের মধ্যে সুন্দর একটা হাসি লেগে আছে। আনিয়া আরও বেশি অবাক হলো যখন সিদ্ধার্থ ভদ্রলোককে কিছুই বলছে না দেখে। তাহলে কি লোকটা সিদ্ধার্থে চেনা? এর মধ্যে ভদ্রলোক এগিয়ে এসেছে আনিয়ার দিকে। হে বিউটিফুল লেডি, দিস ইজ ফর ইউ। লোকটা একটা চকলেট সাজানো বুকে এগিয়ে দিল আনিয়ার দিকে। আনিয়া একবার ওই ভদ্রলোক আর একবার সিদ্ধার্থের দিকে চাইল, তারপরে উঠে বসার চেষ্টা করতে লাগলো। সিদ্ধার্থ এগিয়ে এসে সাহায্য করলো। আনিয়া বুকেটা নিল। মানে, আপনাকে তো ঠিক। আনিয়া বলল, আমাকে চেনো না তাই তো, কিন্তু আমি তো চিনি তোমাকে। যাই হোক, আমার নাম কিংসুক। কিংসুক বলল। কিংসুক? কিংসুক নামটা চেনা চেনা লাগছে আনিয়ার, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। নামটা চেনা লাগছে তাই তো? কিংসুক? হ্যাঁ মানে? আনিয়া বলল, সব বলবো, তবে এখন একজন দেখা করতে চাই তোমার সাথে। সিদ্ধার্থ, তোমার প্রবলেম নেই তো? সিদ্ধার্থ মাথা নাড়ালো, তবে ওর মুখটা কেমন বিবর্ণ হয়ে গেল। আনিয়া লক্ষ্য করলো সবটা। তারপরে দরজা খোলার শব্দে চমকে তাকালো সেদিকে। দরজায় কারোর হাত দেখা যাচ্ছে, কোনো মহিলার। আনিয়া। আনিয়া থমকে গেল। ওর চোখের পলক পড়ছে না, শরীর ঠান্ডা পড়ে যাচ্ছে। দরজার কাছে দাঁড়িয়ে আছে তমালিকা। এই মানুষটারই তো সামনে আসতে চায় না আনিয়া। সত্যি অস্বীকার করার জায়গা নেই, তমালিকা ওকে নিজের সন্তানের মতো ভালোবাসে। কিন্তু ও তো মানুষটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর সিদ্ধার্থ? আনিয়া এটা অস্বীকার করতে পারবে না যে ও সিদ্ধার্থকে ভালোবাসে। তবে আর নয়, ও কিছুতেই ওদের মাঝে আসবে না, যতই সিদ্ধার্থ বলুক। হাউ আর ইউ? তমালিকা প্রশ্ন করল। ভালো, আনিয়ার উত্তর। তমালিকা ধীরে ধীরে এগিয়ে এলো আনিয়ার দিকে। আনিয়া চেয়েও পাচ্ছে না সিদ্ধার্থের দিকে তাকাতে। একবার, যদি একবার শেষবারের মতো ও দেখবে সিদ্ধার্থকে। তমালিকা এসে দাঁড়ালো আনিয়ার কাছে। দেখে তো মনে হচ্ছে না আবার নিজের অযত্ন নিচ্ছ। এরপর এমন করলে কিন্তু আমি বকবো। সিদ্ধার্থ বকলেও আমি মানা করব না। কেন জানি না আনিয়ার ঠোঁট ফুলে উঠল। তারপরই ঝাঁপিয়ে পড়ল তমালিকার বুকে। অঝরে কাঁদছে আনিয়া। কেঁদেই হয়তো আজ নিজের ভুলগুলোর প্রায়শ্চিত্ত করবেও। মিনিট 10 পেরিয়ে গেছে, কাঁদছে আনিয়া। সিদ্ধার্থ অসহায় চোখে চেয়ে আছে। তমালিকা সমানে ওর পিঠে মাথায় হাত বুলিয়ে চলেছে। কিংসুক মিষ্টি হেসে তাকিয়ে আছে ওদের দিকে। আনিয়া, এবার চুপ করো, নয়তো বিপি লো হয়ে যাবে, তমালিকা বলল। আনিয়ার কান্না থামল না, উল্টে ফোপাতে ফোপাতে বলে উঠল, আই এম সরি আন্টি, আই এম সরি। আমি আর থাকবো না তোমাদের জীবনে, আমি চলে যাব। এবার সামান্য জোর করেই তমালিকা আনিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিল। পূর্ণ দৃষ্টি রাখল ওর চোখের ওপর। কোথায় চলে যাবে, আর কাকে ছেড়ে চলে যাবে আনিয়া? কিছু জিনিস আছে আমি তোমাকে কখনোই বলতে পারবো না, কিন্তু একটা জিনিস বলতে পারি, যতটা তোমার দোষ তার থেকেও বেশি দ্বিগুণ দোষ সিদ্ধার্থ আর আমার। কেন
কোথায়, কবে এই প্রশ্নগুলো আর কখনো করো না। এর উত্তর তুমি পাবে না। তবে তোমাকে একটা কথা বলতে পারি, সিদ্ধার্থ আর আমি কখনোই এক ছিলাম না। হয়তো তুমি কোনো কারণ হতে না আমাদের আলাদা হওয়ার, কিন্তু অন্য কোনো ঘটনা বা ব্যক্তি নিশ্চয়ই হতো। কখনো কোনো মানুষকে জোর করে ধরে রাখা যায় না। আমাদের এই জোর করে বাঁধা পড়া সম্পর্কটা আমি বা সিদ্ধার্থ আমরা দুজনেই কেউ চাইলেও টিকিয়ে রাখতে পারতাম না। আমাদের মধ্যে ভালোবাসা ছিল না। শুধু বন্ধুত্বের উপর নির্ভর করে একটা সংসার চলে না। তোমাকে একটা কথা জানিয়ে দিই, আমি এবং সিদ্ধার্থ দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তুমি এই মুহূর্তে হয়তো আমার কথাগুলো বুঝবে না, তবে আশা করছি তোমাকে সিদ্ধার্থ সমস্ত কিছু বুঝিয়ে বলবে। তমালিকার সঙ্গে সিদ্ধার্থের পথ চলা কোনো দিনই ছিল না। তবে জানো আনিয়া, সেদিনের কথা জানি না, কিন্তু আজ খুব খুশি যে সিদ্ধার্থ তোমাকে ভালোবাসে। আমি জানি তোমার মধ্যে এখন হাজারটা প্রশ্ন আছে। আমি কি নিচু করার জন্য কিংবা দয়া দেখিয়ে সিদ্ধার্থকে তোমার কাছে দিচ্ছি? উত্তর হবে না। হয়তো তোমার জন্য আমি বুঝতে পেরেছি আমি নিজেই কোনো দিন সিদ্ধার্থকে ভালোবাসতে পারিনি, না সিদ্ধার্থ আমাকে। তবে জানো আনিয়া, আজ তুমি একা নও। আমিও ভালোবেসেছি কিংসুককে। আমি কিংসুককে ভালোবাসি। এই রিয়েলাইজেশনটা তুমি না হলে আমি বুঝতামই না। তাই বলছি, ভালোবাসার মানুষ সে সাথ ছেড়ো না। তুমি আর সিদ্ধার্থ সবসময় একসাথে থেকো। আর একটা কথা, সরি আনিয়া, এর কারণ আমি তোমাকে বলবো না। কাউকে প্রমিস করেছি। তাই বলছি, ভালো থেকো, সিদ্ধার্থের সাথে থেকো। আর এটাই আমাদের হয়তো লাস্ট কথা। এটা নয় আমি তোমার উপর রাগ করে কথা বলা ছাড়ছি, কিন্তু কিছু সম্পর্কের সমাপ্তির প্রয়োজন আছে। ভালো থেকো আনিয়া। আর আন্টি তোমাকে সত্যি ভালোবাসে। আমি তোমার উপর একটুও রেগে নেই। ভালো থেকো। তমালিকা থামল। মনে অনেক জোর এনে তবে কথাগুলো বলতে পেরেছে। একবার শেষবারের মতো আনিয়াকে জড়িয়ে ধরল। কথা শুনবে সিদ্ধার্থের। আমি কিন্তু সব খবর পাবো। চলি আনিয়া। সিদ্ধার্থের দিকে তাকালো না তমালিকা, কিন্তু ওকে উদ্দেশ্য করে বলে উঠল, আনিয়ার খেয়াল রাখবে সিদ্ধার্থ। আর বকবে না মেয়েটাকে। ও ছোট, তাই অবুঝ, কিন্তু বোঝানোর দায়িত্বটা তো তোমার। আর নিজের রাগটাও কমাও। বন্ধু হিসেবে অ্যাডভাইস। সিদ্ধার্থ কোনো উত্তর করল না, শুধু মাথা হেলানো। তমালিকা এগিয়ে এলো কিংসুকের কাছে। চলো কিংসুক। আনিয়া পাথরের মতো বসে আছে। একটা কথার উত্তরও দিতে পারেনি, শুধু শুনে গেছে। কিছু কথার উত্তর তমালিকা ওকে দিয়ে গেছে, কিছু দিয়ে যায়নি। আনিয়া দেখতে পাচ্ছে তমালিকা কিংসুকের হাত ধরে হেঁটে চলেছে। আন্টি, জোরে চিৎকার করে উঠল আনিয়া। তমালিকা আর কিংসুক দুজনেই দাঁড়িয়ে পড়ল। ঘুরে তাকালো তমালিকা। ভালো থেকো আন্টি। মিষ্টি হাসল তমালিকা। এই হাসি ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়ল কিংসুকের মুখে। আনিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। তমালিকার হাসির মধ্যে কোনো হিংসা, ঘৃণা, রাগ, কষ্ট কিছুই নেই, শুধু আছে অকৃত্রিম ভালোবাসা। তমালিকা ওর আর কিংসুকের হাত দুটো উপরে তুলল। কিংসুকের হাতটা আলতো করে নিজের চোখে ছোঁয়ালো। আমি আমার মানুষটার সঙ্গে খুব ভালো থাকবো আনিয়া। জানে না কেন আনিয়ার মুখেও তমালিকার থেকে ছোঁয়াচে রোগের মতো অকৃত্রিম হাসির রেখা ফুটে উঠল। কাঁদছো তমালিকা? হুম, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। যদিও একটু কাঁদা ভালো, নয়তো আমি তোমাকে মানাবো কি করে। তমালিকা আর কিংসুক দুজন কিংসুকের গাড়িতে বসে আছে। আনিয়া সিদ্ধার্থকে ছেড়ে দুজনেই চলে এসেছে। তমালিকা পেছনে ফেলে এসেছে ওর অতীত। তমালিকা হঠাৎ করে কিংসুকের বুকের ওপর আছড়ে পড়ল। তুমি কেন আগে আমার জীবনে এলো না কিংসুক? তাহলে অগোছালো হতো না জীবন, এতটাই স্বপ্নের মতো সুন্দর হতো জীবন। কিংসুক হালকা হেসে তমালিকার মাথায় হাত রাখল। দ্য এন্ড ইজ গুড টু হুম অল ইজ গুড। কথাটা জানো তো? কথাটার মানে শেষ ভালো যার সব ভালো তার। তাহলে বলো, আমি তোমার জীবনে আগে আসলে
কি এই স্বপ্নের মতো সুন্দর হতো তোমার জীবনটা, নাকি এতটা ভালোবাসতে তুমি আমাকে? তাই জীবনে কিছু জিনিস ভাগ্যের উপর ছেড়ে দাও, যা তোমার কাছেই থাকবে, যেমন আমি। আজ প্রত্যুত্তরে কিছু বলল না তমালিকা। ও শুধুই অনুভব করতে চায় নিজেকে কিংসুকের ভালোবাসা দিয়ে। এবার কি হলো? এবার তো সব ঠিক হয়ে গেছে। রাগ তো তোমার ওপর আমার করে থাকার কথা আনিয়া। যে বাচ্চামো তুমি করেছো সেদিন আমাকে না বলে বাড়ি থেকে চলে গিয়ে, তার ওপর বারবার বলার পরও বলনি সেদিন কে এসেছিল তোমার কেবিনে। চমকে উঠল আনিয়া। তাহলে কি সিদ্ধার্থ সব জানে? একদম ঠিক ধরেছ, আমি জানি। আর এই সত্যটা আমি তোমার কাছ থেকে আশা করেছিলাম, সিদ্ধার্থ বলল। আমি তো, আনিয়া বলল। আর কোনো এক্সপ্লেনেশন চাই না আনিয়া, অনেক হয়েছে। তুমি তো চাও আমি চলে যাই। ঠিক আছে, আজ থেকে তাই হবে। তুমি আমার মুখও কখনো দেখবে না। তুমি থাকো তোমার জেদ নিয়ে, সিদ্ধার্থ বলল। আনিয়া সিদ্ধার্থের হাতটা ধরতে গেলে সিদ্ধার্থ হাত ছাড়িয়ে নিল। আনিয়ার শরীর কাঁপছে, চোখের কোলে জল জড়ো হয়ে এসেছে। ও তো চায় না সিদ্ধার্থ চলে যাক। কখনো কি চেয়েছে? শুধুমাত্র একটা কারণেই পিছিয়ে এসেছিল। তাই তো ইচ্ছা না থাকলেও বুকে পাথর রেখে সিদ্ধার্থকে চলে যেতে বলেছিল। কিছু না পেয়ে আবার ফুপিয়ে কেঁদে উঠল আনিয়া। সিদ্ধার্থ মোটেও চলে যেতে চায়নি। ও জানে আনিয়ার মনে কী চলছে। ও তো শুধুমাত্র একটু ভয় দেখাতে চেয়েছিল, তাই দরজার দিকে দুপা এগিয়ে নিয়েছিল। কিন্তু একটুও বুঝতে পারেনি আনিয়া এই রকম বাচ্চাদের মতো কেঁদে উঠবে। বাচ্চাই তো, মেয়েটা একদম বাচ্চা। থাকতে পারল না সিদ্ধার্থ। তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরল আনিয়াকে। হুস হুস, চুপ। আমি গেছি নাকি? আমি তো আছি তোমার কাছে। আরে আরে, বাচ্চাদের মধ্যে কাঁদছো কেন? আনিয়া, আমি কোথাও যাইনি তোমাকে ছেড়ে। আর আমার সাধ্য নেই এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে কোথাও যাব। তোমাকে ভালোবাসি। এই হাজার দোষ করে থাকা সিদ্ধার্থ, জীবনে ভুল ডিসিশন নেওয়া সিদ্ধার্থ, বস্তুত পাওয়ার্ড, ডিমোরালাইজড এই সিদ্ধার্থের জীবনে একটা কথা সত্যি, এই সিদ্ধার্থ শুধু তোমাকে চায়। নিজের হাজারো ভুল সত্ত্বেও সে তোমাকে চায়। আর এর মধ্যে কোনো মিথ্যে নেই, কোনো লুকোচুরি নেই। আনিয়ার কান্না থেমে গেছে, কিন্তু এর কাছে উত্তর নেই। বস্তুত ওর উত্তর দিতে চায় না। এভাবে থাকতে চায় সিদ্ধার্থের বুকে। সিদ্ধার্থ আনিয়ার মাথায় এখনও ব্যান্ডেজ বাঁধা। চুলে আলতো করে বিলি কাটতে কাটতে সিদ্ধার্থ বলল, আনিয়া, আমার সাথে যাবে? কোথায়? প্রশ্ন নয়, উত্তর চাই। যাব। ভেবে বলছো তো? হ্যাঁ। তাহলে রেডি হয়ে যাও আনিয়া। তোমার হাতে আর 10 দিন সময়। তারপর তারপর তোমার জন্য সারপ্রাইজ থাকলো, সিদ্ধার্থ বলল। আনিয়া বলল, সিদ্ধার্থ? সিদ্ধার্থ, ভালোবাসি সিদ্ধার্থ, আনিয়া বলল। সিদ্ধার্থ এর উত্তর দিল না। এর উত্তর তবে তোলা থাক আনিয়া, সিদ্ধার্থ বলল। ভালো লাগছে? সিদ্ধার্থ আনিয়ার দিকে জিজ্ঞাসু চোখে তাকালো। আনিয়ার নজর সেদিকে নেই। সে ব্যস্ত বাইরের প্রকৃতি উপভোগ করতে। আনিয়ার একটা হাত সিদ্ধার্থের হাতে বন্দি। 4 হুইলার গাড়ির খোলা জানলা দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারছে। ছোট ছোট চুলগুলো দিকভ্রষ্ট হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। সিদ্ধার্থের মুখে হালকা হাসি ছড়িয়ে পড়ল। বেশ কিছুটা সময় পর আনিয়া সিদ্ধার্থের কাঁধে মাথা এলিয়ে দিল। তুমি কি করে জানলে আমি পাহাড় ভালোবাসি? সিদ্ধার্থ মাতোয়ারা চোখে তাকালো আনিয়ার দিকে। আমি সব জানি, সব। কেন তুমি খুশি নয়? আনিয়া দুহাত দিয়ে জড়িয়ে ধরল সিদ্ধার্থকে। খুব 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 খুশি। আমি ভাবতেই পারিনি তুমি পাহাড়ে নিয়ে আসবে আমাকে। সিদ্ধার্থ কিছু না বলে মৃদু হাসল খালি। অলক্ষ্যে ঠোঁট ছোঁয়ালো আনিয়ার কপালে। প্রায় ঘন্টা 2 পর
সময় পার হয়ে গেছে। শিলিগুড়ি থেকে পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে এগিয়ে চলে গাড়িটা। গন্তব্য পূর্ব সিকিমের একটা ছোট্ট শহর রেনক। সিদ্ধার্থ দেখল আনিয়া ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। গাড়ি যত উপরে উঠে ততই টেম্পারেচার কমছে। শীতে কুঁকড়ে গেছে মেয়েটা। সিদ্ধার্থ পাশ থেকে গরম চাদরটা নিয়ে জড়িয়ে নিজের বুকের কাছে টেনে নিল আনিয়াকে। ওর চোখটা বুজে এসেছে ঘুমে। জার্নি তো কম হয়নি। শিয়ালদা থেকে সোজা শিলিগুড়ি, তারপর রেনক এর পথ। আনিয়া হসপিটাল থেকে ফেরার পর আজ 6টা মাস কেটে গেছে। সব কিছুরই পরিবর্তন ঘটেছে সবার জীবনে। কিংসুক আর তমালিকা একটা সুখী জীবন অতিবাহিত করছে। না, যোগাযোগ রাখেনি কেউ কারোর সাথে। যোগাযোগ মানে পুরনো অতীত টেনে আনা। তবে কিংসুকের থেকে একটা কল এসেছিল। তমালিকার কিংসুকের বিয়ের খবরটা পেয়েছে সিদ্ধার্থ। আজ সত্যি তমালিকার জন্য খুশি সিদ্ধার্থ। আনিয়ার জন্য ওর কাছে একটা সারপ্রাইজ আছে। ও জানে না মেয়েটার রিয়াকশন কী হবে। ডিভোর্সের কাজ, আনিয়ার সুস্থতা সব মিলিয়ে অনেকটা সময় লেগে গেছে। সর্বোপরি মেয়েটাকে একদম নিজের করে পাওয়া। মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখল সিদ্ধার্থ। মেয়েটা ওর বুকের মধ্যে লেপ্টে আছে। সিঁথিতে জল জল করছে লাল সিঁদুর, সিদ্ধার্থের রাঙানো সিঁদুর। আর 3 দিন হলো আনিয়াকে বিয়ে করেছে সিদ্ধার্থ। ব্যাপারটা কিছু জনের মধ্যেই সীমিত রেখেছে। মিসেস আনিয়া সিদ্ধার্থ ব্যানার্জি, আর ইউ রেডি ফর দ্য সারপ্রাইজ? গাড়িটা এসে থামা মাত্রই চোখ পিটপিট করে চাইল আনিয়া। গাড়ির দুলুনি, ঠান্ডা বাতাস, রাতের জার্নি সব মিলিয়ে চোখ লেগে গেছিল ওর। ঘুমটা আলগা হতেই নিজের অবস্থান বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে উঠল আনিয়া। সিদ্ধার্থের বুক থেকে উঠে আসতে চাইল। সিদ্ধার্থ আরও বুকে টেনে নিয়ে আগলে ঠোঁট ছোঁয়ালো গালে। ছাড়ো। আরে কেউ নেই আনিয়া, গুরুং ভাই মালপত্র নামাচ্ছে। আমরা এসে গেছি? ডাকনি কেন? ডাকনি কারণ আমার ছোট্ট বউটাকে দেখতে ভালো লাগছিল আমার। লজ্জায় আনিয়ার কান মুখ লাল হয়ে উঠল আরও। লোকটা খুব বাজে। আচ্ছা, যখন উঠে পড়েছ নেমে পড়ো। আনিয়া সিদ্ধার্থ দুজনে নেমে এলো। আনিয়া চারিদিকে তাকিয়ে দেখছে। পাহাড়ের কোলে একটা ছোট্ট শহর রেনক। চারিদিকে সবুজ আর সবুজ। নীল সাদা রং যেন সবুজে মিশে গেছে। নিচ থেকে সরু সুতার মতো উঠে এসেছে রাস্তা। জায়গাটা একটু নির্জন। আশেপাশে বাড়িঘরের সংখ্যা সামান্য। সেগুলো আছে একটু দূরে দূরে। ওয়াও, কি সুন্দর! আমরা এখানে কোন হোটেলে থাকবো? আশেপাশে তো কোনো হোটেল দেখছি না। এখানটায় আমরা এখানে থাকব। আনিয়া অবাক হয়ে দেখছে। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর কটেজ। চোখ আটকে গেছে সেদিকে। চারিদিকে নানা ফুল আর অর্কিডের ব্যবহার। সিদ্ধার্থ আর আনিয়া উপস্থিত হওয়া মাত্রই এক নেপালি ছেলে উপস্থিত হলো। স্যারজি, চাবি दीजिए। आप लोग फ्रेश हो जाइए और हमारा बीबी खाना बना के ला रही है। সিদ্ধার্থ মৃদু হেসে ধন্যবাদ জানালো তাকে। লোকটা জানালো তার নাম নিংমা। সে লোকালেই থাকে। কলেজ কর্তৃপক্ষ তাকে পাঠিয়েছে ওদের দেখাশোনা করার জন্য। সিদ্ধার্থ আর আনিয়া ফ্রেশ হয়ে সোফায় ওপর বসলো খেতে, সাথে ড্রাইভার ভাইও। নিংমার ওয়াইফ পরিবেশন করছিল। আনিয়ার মনে হলো এত সুন্দর খাবারও কখনো খায়নি। খাওয়া দাওয়া শেষে হতে প্রয়োজনীয় কিছু টাকা আর লিস্ট দিয়ে সিদ্ধার্থ নিংমাকে দিল, যাতে কাল সকালের মধ্যে দিয়ে দেয়। আনিয়া অবাক চোখে দেখছে। সিদ্ধার্থের কাজকর্ম ওর মাথায় ঢুকছে না কিছু। এত জিনিসের লিস্ট দিচ্ছে কেন? এ তো 15-20 দিনের জিনিস। নিংমার বউ ওদের খাওয়া শেষে বেরিয়ে গেছে। আপাতত রাতের খাবার নিংমাদের বাড়ি থেকেই আসবে। সবাই চলে যাওয়ার পর সিদ্ধার্থ যখন রুমে এলো, দেখলো আনিয়া ছোট্ট ব্যালকনি থেকে বাইরের দিকে তাকিয়ে আছে। সিদ্ধার্থ ধীরে ধীরে এগিয়ে এলো আনিয়ার দিকে। পেছন থেকে দুহাতে জড়িয়ে ধরে আনিয়ার গলায় মুখ গুজল। সিদ্ধার্থের শরীরের উষ্ণতায় কেঁপে উঠল আনিয়া। সারপ্রাইজ কেমন লাগলো আনিয়া?
কি হলো, কথা শেষ হয়েছে? কান থেকে ফোন নামিয়ে রাখলেও সিদ্ধার্থের কথার একটা উত্তরও দিল না আনিয়া। ওর অভিমান হয়েছে সিদ্ধার্থের প্রতি। কেন ওকে বলল না? রাতের খাওয়া কমপ্লিট করে রুমে এসেছে সিদ্ধার্থ। আনিয়া আগেই চলে এসেছে রুমে। সিদ্ধার্থ শুধু নিংমাকে কিছু বুঝিয়ে দিচ্ছিল, তার জন্যই একটু দেরি। কে ফোন করেছিল আনিয়া? আকাশ? সিদ্ধার্থ প্রশ্ন করল। একটা ছোট্ট উত্তর এলো আনিয়ার কাছ থেকে। আনিয়া কাঁচের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সকালে যেখানে সবুজের সমারোহ ছিল, আজ সেখানে কালো অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। শুধু টিমটিম করে কিছু আলোর ছিটে দেখা যাচ্ছে চারিদিকে। বড় ভালো লাগছে আনিয়ার প্রকৃতির এই স্তব্ধ সৌন্দর্য। একটু আগে আকাশ ফোন করেছিল, যদিও কলটা সিদ্ধার্থের ফোনেই করেছিল। সে মিনিট 15-20 দুজনে বকবক করেছে। আনিয়া এখন জানছে, আকাশও জানতো কথাটা, শুধু ওই জানে না। এই না জানাটাই ওকে তীব্র অভিমানে ঠেলে দিয়েছে। সিদ্ধার্থ আনিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নামিয়ে আনলো। এত ভালো সারপ্রাইজ দিলাম আর রাগ করে আছো? সিদ্ধার্থ বলল। এবার আনিয়ার রাগ হচ্ছে। পৃথিবীর সব লোক এই সারপ্রাইজের কথা জানে, শুধুমাত্র আমি বাদে। আনিয়া বলল। যাব বাবা, তোমাকে বলে দিলে সারপ্রাইজ থাকবে কি করে? সিদ্ধার্থ বলল। চাই না আমার সারপ্রাইজ, যাও নিজের কাছে রাখো। আনিয়া বলল। সামনের দিকে ঘোরালো সিদ্ধার্থ আনিয়াকে। আনিয়ার নরম শরীর মিশে গেল সিদ্ধার্থের শরীরে। সিদ্ধার্থ এক মনে চেয়ে আছে আনিয়ার দিকে। গরম পোশাকে জড়সড় মেয়েটাকে যেন আরও বাচ্চাদের মতো লাগছে। ঠান্ডায় গালগুলো লাল হয়ে গেছে, ছোট্ট পাতলা ঠোঁটগুলো শুকনো। সিদ্ধার্থ বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে গেল আনিয়ার মড়মড়ে ঠোঁটে। স্পর্শে শিহরিত আনিয়ার সর্বাঙ্গ। জানো আনিয়া, তোমাকে এই সারপ্রাইজ দিতে গিয়ে কত কাঠখড় পোড়াতে হয়েছে। তা জানবে কেন? আমার বাচ্চা বউটা তো শুধু ঝগড়া করতে জানে। সিদ্ধার্থ বলল। আমি ঝগড়া করেছি? আমি মোটেই ঝগড়া করিনি। আমি বেশি দূর এগোতে পারল না, তার আগে আনিয়ার গলা বেয়ে বরফের চাই যেন নেমে এলো। সিদ্ধার্থের ঠোঁট আলতো করে চেপে ধরেছে আনিয়ার গলা। একটা দীর্ঘ চুম্বন। কোনো হঠকারিতা নেই পালিয়ে যাওয়ার চেষ্টা। জানো আনিয়া, কতগুলো মাস ওয়েট করতে হলো এই ট্রান্সফার নিতে। এই পাহাড় শুধু তোমার জন্য, এই সিদ্ধার্থ শুধু তোমার জন্য। পেন্ডিং হয়ে পড়েছিল আমার ট্রান্সফার। ফাইনালি 15 দিন আগে কল লেটার এলো। তখনই ঠিক করে নিই দুটো সারপ্রাইজ তোমাকে দেব। এক, তোমাকে পুরোপুরি নিজের করে পাওয়া, নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া, আর এখানে ট্রান্সফার নেওয়া। তার উপর এই বিষয়টা তোমাকে লুকিয়ে রাখতে কম ঝামেলা পোহাতে হয়েছে আমাকে। তবুও সবশেষে তোমাকে নিয়ে এলাম এই প্রকৃতির বুকে, যেমন তুমি চেয়েছিলে, পাহাড়ের কোলে ছোট্ট একটা ঘর, আমাদের ভালোবাসার ঘর। বলতে বলতে সিদ্ধার্থ ওর পকেট থেকে একটা আংটি বের করে পরিয়ে দিল আনিয়ার আঙুলে। এটা আমার তরফ থেকে আমার স্ত্রীর জন্য। ভালোবাসি তোমায়, ভালোবাসি আনিয়া, বড্ড ভালোবাসি তোমাকে। আনিয়া স্থির। ও জানে না কি বলবে এখন। কি চেয়েছিল ও? এই নিস্তব্ধতা আর ওর নিজের মানুষটাকে ছাড়া? আনিয়া তাকালো সিদ্ধার্থের দিকে। তাকাতেই চমকে উঠল। কিছু যেন পাওয়ার আশায় পিপাসী চোখ দুটো। কাঁপা কাঁপা গলায় আনিয়া বলার চেষ্টা করল, সিদ্ধার্থ, ভালোবাসি। আনিয়াকে কিছু বলার অবকাশ দিল না সিদ্ধার্থ। তার আগেই 2 হাত দিয়ে কোলে তুলে নিল আনিয়ার ছোট্ট শরীরটা। অচম্বিতে আনিয়া জড়িয়ে ধরল সিদ্ধার্থের গলা। কি করছো তুমি সিদ্ধার্থ? টেকিং ইউ টু দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ আওয়ার লাইফ। আনিয়া স্তব্ধ কলির মতো আঁকড়ে ধরল সিদ্ধার্থকে। সিদ্ধার্থ আনিয়াকে নিয়ে ধীরে ধীরে পা এগিয়ে চলেছে। আনিয়া চোখ বন্ধ করল। সাথে সাথে এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে পড়ল। প্রায় মিনিট 2 হলো সিদ্ধার্থের বুকে মাথা দিয়ে বসে আছে ও।
সিদ্ধার্থের হাতের উপর জলের একটা ফোঁটা বৃষ্টির জলের মতো টুপ করে এসে পড়ল। সামান্য চমকে উঠল সিদ্ধার্থ। নীল আলোয় নিজের বুক থেকে সরিয়ে মেয়েটার দিকে তাকালো সিদ্ধার্থ। আনিয়া, কাঁদছো কেন? ভাঙা মিহি গলায় বেফাঁস উত্তর এলো, ভালোবাসি তাই। সিদ্ধার্থ আর কিছু বলল না। কিছু চোখের জল শুধুমাত্র দুঃখ বা আনন্দের হয় না, হয় প্রাপ্তির, ভালোবাসার প্রাপ্তির। সিদ্ধার্থ আনিয়ার চোখ মুছে দিয়ে দিল। আনিয়া নিজেও বুঝতে পারল না। ও হঠাৎ সিদ্ধার্থের কাঁধে মাথা রাখল। সিদ্ধার্থ ওকে আরও নিবিড় বন্ধনে জড়িয়ে নিল। আনিয়ার সরু কোমর ধরে টেনে নিল নিজের কোলের ওপর। আনিয়া সিদ্ধার্থের কোলের মধ্যে বসে আছে। কেন জানে না, আজ বড্ড লজ্জা করছে সিদ্ধার্থের দিকে তাকাতে। সিদ্ধার্থ আনিয়া কাঁপা কাঁপা গলায় ডাকল। সিদ্ধার্থ বলল, শশ, চুপ, আমাকে দেখতে দাও আমার ছোট্ট বউটাকে। আনিয়া শুকনো ঢোক গিলল, সিদ্ধার্থের দিকে চাইল। দুজনে চোখ দুজনের দিকে নিবদ্ধ। আনিয়া চোখ বন্ধ করে ফেলল। ওর ঠোঁট থরথর করে কাঁপছে। সিদ্ধার্থ নিজেকে আটকাতে পারল না। দুটো ঠোঁট মিশে গেল। ফায়ারপ্লেসে ঠিক ঠিক করে আগুন জ্বলছে। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে চুম্বনের মাত্রা। আনিয়া, মনে আছে আমাদের কাছে আসা? শরীরের উত্তেজনা, পেটে এক রাস প্রজাপতি ছটফটানি সব কিছুকে ছাপিয়ে আনিয়া বুঝে উঠতে চেষ্টা করছে সিদ্ধার্থ ওকে কী বলতে চাইছে। সিদ্ধার্থ ওর ঠোঁট একদম আনিয়া ঠোঁটের কাছে নিয়ে এলো। আর ইউ রেডি আনিয়া? চমকে উঠল আনিয়া। ওর নখ সামান্য গেঁথে গেল সিদ্ধার্থের হাতে। এই প্রশ্নটাই তো করেছিল সিদ্ধার্থ সেদিন হোটেলের ওই অন্ধকার রুমে। অনুমতি চেয়েছিল ওকে নিজের করে পাওয়ার জন্য। সেদিন না হয় অনুমতির প্রয়োজন ছিল। এমনই সম্পর্কের বেড়াজালে আবদ্ধ ছিল ওরা। তবে আজ কেন? আজ তো অনুমতির প্রয়োজন নেই। আনিয়া যে সিদ্ধার্থের স্ত্রী। ওর ভাবনাগুলো চাপা পড়ল সিদ্ধার্থের কথায়। আনিয়া আজ সম্পূর্ণরূপে আমার হবে? আনিয়া অপেক্ষা করল না। ওর গোলাপি নরম ঠোঁট চেপে ধরল সিদ্ধার্থের ঠোঁটে। এই সম্মতির অপেক্ষা মাত্র। খসে পড়ল আনিয়ার শরীরের উপরিভাগের শেষ বস্ত্রটুকু। সিদ্ধার্থ ওর কাঁপা কাঁপা হাত ছোঁয়ালো আনিয়ার শরীরে। সিদ্ধার্থ স্থির রাখতে পারল না আর। ওর শরীর ওকে স্থির থাকতে দেবে না। আনিয়াকে কোলের থেকে উঠিয়ে শুইয়ে দিল বিছানার নরম গদিতে। সিদ্ধার্থ বিছানার পাশ থেকে একগুচ্ছ রক্তগোলাপ নিয়ে এলো, ছড়িয়ে দিল আনিয়ার শরীরে। আনিয়া থরথর করে কাঁপছে। তীব্র উন্মাদনায় এক ভালোবাসা। সিদ্ধার্থ চাইল আনিয়ার দিকে। মেয়েটা চোখ বন্ধ করে আদর অনুভব করছে। সিদ্ধার্থের গতি খুব ধীর ও শান্তি। দুজনেই আদিম সুখে বিভোর। রাত্রিক্রিয়া শেষে ক্লান্তরুদ্ধ শরীর। আনিয়া বুকে মুখ গুজে নিজেকে চরম তৃপ্ত করছে সিদ্ধার্থ। আনিয়া নিজের মধ্যে সম্পূর্ণরূপে ধারণ করেছে সিদ্ধার্থকে। সিদ্ধার্থ আনিয়ার কপালে এক দীর্ঘ চুম্বন করল। এই চুম্বন যেন তৃপ্তি আনছে দুই নরনারীর শরীরে, মনে। মিলনের শেষ পর্যায়ে সিদ্ধার্থ আনিয়ার মাথায় হাত বুলিয়ে সোহাগ করছে। সিদ্ধার্থ, আনিয়া ডাকল সিদ্ধার্থকে। আনিয়ার নরম উপত্যকায় মুখ গুজে সাড়া দিল সিদ্ধার্থ। আনিয়া নিশ্চুপ নীরবতায় শরিক হয়ে নিশ্চিন্তে হাত বুলিয়ে চলেছে সিদ্ধার্থের চুলে। ভালোবাসি তোমাকে সিদ্ধার্থ। আনিয়া সিদ্ধার্থকে ভালোবাসে। আনিয়ার বুক থেকে মুখ তুলে চাইল সিদ্ধার্থ। নীলচে আলোয় মায়াবী হয়ে উঠেছে আনিয়ার মুখটা। সিদ্ধার্থ আনিয়ার বন্ধ দুই চোখের পাতায় গভীর চুম্বন করল। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরলে বলল, এভাবেই আগলে রাখবো চিরটা কাল, ভালোবেসে আদরে আবদারে। সিদ্ধার্থের বুকে নিজেকে সম্মোহিত করে নিয়েছে আনিয়া। রমণে ক্লান্ত শরীর দুটো আগলে নিয়েছে একে অপরকে।
ভোর হতে আর বেশি সময় নেই। দুজনের চোখে ঘুম নেমে এসেছে। সিদ্ধার্থ ওর ওষ্ঠদ্বয় আলতো করে ছোঁয়ালো আনিয়ার সিঁথিতে। ঘুম ঘুম চোখেও মৃদু হাসি ফুটে উঠল আনিয়ার ঠোঁটে। সিদ্ধার্থ ভালোবাসে ওর আনিয়াকে। এক সময় কামনায় জর্জরিত সিদ্ধার্থ ভালোবাসে আনিয়াকে। অনেক ভুলের মাঝে ভালোবাসে। কামনা, বাসনা, লালসা, মোহ, মায়া সব কিছুকে ছাপিয়ে সিদ্ধার্থ ভালোবাসে আনিয়াকে। দীর্ঘ বছর পেরিয়েও ভালোবেসে যাবে ও ওর একমাত্র নারীটিকে। বছর আসবে, বছর যাবে, হয়তো নিঃশ্বাসও স্বাদ ছেড়ে দেবে এক সময়। একদিন হয়তো রঙিন ফুলগুলো ঝরে পড়বে এই ধারার বুকে। তবে দিন শেষে এই পাহাড়, এই রাত, এই নিঝুম অন্ধকার চিরকালের মতো সাক্ষী হয়ে থাকবে এই মিলনের। সাক্ষী হয়ে থাকবে আনিয়া আর সিদ্ধার্থের ভালোবাসার। সমাপ্ত।